শোনো না গো, আমাদের পশি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার বেবি চাই মানে চাই, লাগবে মানে লাগবে, এখন মানে এখনই, বলেছি মানে বলেছি, না করলে কান্না করবো মানে করবই। বলে দিলাম। মনে কোনো ভয় ডর নাই তোমার? ফ্রিকুচকে বলে সাদে। ও মা, ভয় কেন পাবো? আমি তো হিরো আলমকেই ভয় পাই না, আর আপনাকে ভয় পাবো? ছোঁয়ার কথা শেষ হওয়ার সাথে সাথে ঠাস করে গালে থাপ্পড় পড়ে। গালে হাত দিয়ে তাকিয়ে থাকে সাদের দিকে। এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সিরিয়াসলি শুধুমাত্র ভয় পায় না বলে চর মারবে? আর চর মারলেই ছোঁয়া ভয় পেয়ে যাবে? মগের মুলুক নাকি? ইডিয়েট। দুই হাত মাথা চেপে ধরে বলে সাদি। ভীষণ বিরক্ত লাগছে। ছোঁয়ার চোখ দুটো টলটল করছে, যে কোনো সময় গড়িয়ে পড়বে। যাও এখান থেকে। ধমক দিয়ে বলে সাদি। এবার ফুপিয়ে উঠে ছোঁয়া গাল থেকে হাত সরায়। 5 আঙ্গুলের ছাপ বসে গেছে, ফর্সা গালটা লাল হয়ে গেছে, ভীষণ ব্যথা করছে। রাগে দুঃখে ছোঁয়া সাদির ডান হাত টেনে নেয়, তারপর তাতে কামড় বসিয়ে দেয়। এত জোরে কামড় বসায় যে সবগুলো দাঁত বসে যায়। সাদি ফ্রিকুচকে তাকিয়ে আছে, ইচ্ছে করছে ঠাটে আরেকটা চর বসিয়ে দিতে। এই মেয়ে। সাদি গর্জন তুলে বলে। চোখ দুটো মূর্তি লাল হয়ে গেছে। ছোঁয়ার মনে মনে ভীষণ ভয় পেয়ে যায়, তবু বুঝতে দিচ্ছে না। সাদি ছোঁয়ার যাওয়ার দিকে এক পলক তাকে হাতের দিকে তাকায়। কুকুর নাকি তুমি? ছোঁয়া দাঁত কটপট করে হাত শক্ত করে, সাথে সাথেই অপর গালে আরেকটা চড় পড়ে। এবারে চড়টা আরো জোরে দিয়েছে। দুই গালে হাত দিয়ে শব্দ করে কেঁদে ফেলে ছোঁয়া। জীবনে বাবা মাও কখনো মারেনি ছোঁয়াকে, ফার্স্টে চড় খেলো। দুই গালে 10টা আঙুলের ছাপ পড়ে গেছে। অ্যালার্জি থাকায় গাল দুটো ফুলে টানা দিয়ে ফুলে উঠেছে। এখান থেকে যাও। সাদি চোখ বন্ধ করে কানে হেডফোন গুজে বলে। ছোঁয়া সাদির দিকে এক পলক তাকায়। মানুষটা তো নিষ্ঠুর কেন? একটু কি মায়া হয় না? এভাবে কি মারতে পারলো ছোঁয়াকে? একবার হাত কাঁপলো না? সাদি চোখ খুলে দেখে ছোঁয়া এখনো বসে আছে। এই মেয়ে, যেতে বলেছি না? ধমক দিয়ে বলে সাদি। ছোঁয়া কেঁপে ওঠে। সাদির হাত থেকে হেডফোনটা নিয়ে বেলকুনি দিয়ে সেটা ফেলে দিয়ে ভোতর দেয়। এক দৌড়ে রুমের বাইরে চলে যায়। 2 সেকেন্ড সময় লাগে সাদির বুঝে উঠতে ওর সাথে ঠিক কি হলো। প্রিয় হেডফোন এটা সাদির, খুব স্পেশাল মানুষ গিফট করেছিল এটি, কখনই কাজ ছাড়া করে না। এক লাফে উঠে দাঁড়ায় সাদি, বেলকুনি রেলিং ধরে উঁচুতে ঝুঁকি দেয় দেখার জন্য কোথায় পড়েছে। ইটের উপর পড়েছে আর 3 টুকরো হয়ে গেছে। স্তব্ধ হয়ে যায় সাদি, দুপা পিছিয়ে যায়, রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। ওইটুকু একটা পুচকে মেয়ের এতটা সাহস হয় কি করে? আজকে ওই মেয়েটাকে দেখে নিবে সাদি, উল্টো করে ঝুলিয়ে বেঁধে রাখবে। কত বড় সাহস! ডিসগাস্টিং। হাতের দিকে তাকায় সাদি। ছোঁয়া শাশুড়ি ঘরে চলে যায়। ভীষণ কান্না পাচ্ছে। কান্না করার মতো একটা নিরাপদ জায়গা দরকার। সাবিনা বেগম বিছানায় গোল হয়ে বসে পরীকে পড়াচ্ছে। বাচ্চা মেয়েটা সবে কথা শিখেছে, এখনই তাকে পড়া শেখাচ্ছে। তার ছেলে মেয়ের বেলাও এমনটাই করেছে। কথা বলা শেখার পরই পড়তে শিখিয়েছে, শুধু পারেনি সাদিকে শেখাতে। জন্মের পর থেকে ছেলেটা হাওয়ার মিনিট কয়েক পরেই ওকে ঘাড় সোজা করে শোয়, আর তখনই সাদি ঘাড় বাঁকা করে নেয়। বেশ কয়েকবার চেষ্টা করেও ঘাড় সোজা করে শোয়াতে পারেনি। ছোঁয়া শাশুড়ির কোলে মাথা রেখে হু হু করে কেঁদে ওঠে। সাবিনা বেগম ছোঁয়ার দিকে সরু চোখে তাকিয়ে থাকে। বলো কি মেয়েটার? মাম্মা। পরি ডাকে ছোঁয়াকে। ছোঁয়া কথা বলে না, কাঁদতে ব্যস্ত ও। সাবিনা বেগম হাত রাখে ছোঁয়ার মাথায়। তখনই সিফাত আর শ্বশুর মশাই রুমে ঢুকে। ছোঁয়াকে কাঁদতে দেখে শফিক চৌধুরী হকচকিয়ে যায়। কি হয়েছে ছোঁয়া, কাঁদছো কেন? ছোঁয়ার পাশে বসে বলে। শ্বশুর মশাইয়ের আহ্লাদি কথা শুনে ছোঁয়ার কান্নার গতি বেড়ে যায়। উঠে বসে। ছোঁয়ার মুখের দিকে তাকিয়ে চমকে উঠে ওনারা। 2 গাল অসম্ভব ফুলে গেছে, 10 আঙুলের ছাপে স্পষ্ট। কেন মারলো তোমায়? শাশুড়ি গম্ভীর গলায় বলে। ছোঁয়ার চোখের পানি মুছে ফেলে। পরি ছোঁয়ার গায়ের সাথে লেপ্টে আছে। ছোঁয়াকে কান্না করতে দেখে বেচারা ভয় পেয়ে গেছে। শাশুড়ি বলল না ওনার ভরা সংসার চাই, তাই আমি ওনার কাছে বেবি চেয়েছিলাম, আর তাই উনি আমাকে মেরেছে। ফুপিয়ে বলে ছোঁয়া। শিবাত হেসে ফেলে। শাশুড়ি কপালে হাত দিয়ে বসে।
এই মেয়েকে উনি কি করে মানুষ করবে? 16 বছরে মেয়ে এতটাই বাচ্চা হয়? সাবিনা বেগমের তো 15 বছর বয়সে বিয়ে হয়েছিল, কিন্তু উনি তো এমন ছিলেন না। শফিক চৌধুরী ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। খুব খারাপ লাগছে এই মেয়েটার জন্য। যদি উনি সিমিকে পছন্দ না করতো তাহলে এইটুকুনি মেয়েকে বিয়ের বোঝা বইতে হতো না। আমার ছেলেটা আমি বাড়ি যাব, আমার বাবাকে এনে দিন। আমি মায়ের কাছে যাব, এনে না দিলে আমি একাই চলে যাব। ছোঁয়া বলে। এই রাতের বেলা বাড়ির বউরা বাড়ির বাইরে যায় না। সাবিনা বেগম কড়া গলায় বলে। ছোঁয়া পরীকে কোলে করে উঠে দাঁড়ায়। কোথায় যাচ্ছ? ছোঁয়া শাশুড়ির কথার উত্তর দেয় না, সোজা চলে যায় সাদির রুমে। এই রুমটা তো ওই লোকটার একার নয়, এটা ছোঁয়ারও রুম। পরীকে বিছানায় বসিয়ে দেয় ছোঁয়া। মেয়েটা চুপচাপ আছে, কোনো কথা বলছে না। ছোঁয়া চোখের পানি মুছে পরীর পাশে বসে, এখনো ফুপিয়ে যাচ্ছে। মাম্মা কাবো। পরী ছোঁয়ার কোলের মধ্যে বসে বলে। পরী মুখের দিকে ছোঁয়া তাকায়। এইটুকুনি হয়ে গেছে মুখটা, হয়তো খুব ভয় পেয়েছে। কি খাবে মা বলো? ছোঁয়া পরীর মুখের হাত বুলিয়ে বলে। পরী আলতো হেসে বলে, আচ্ছা তুমি বসো, আমি বানিয়ে আনছি। পরী মাথা নাড়ায়। ছোঁয়া অশ্রমে গিয়ে চোখ মুখে পানি দিয়ে সাদির কিচেনে চলে যায়। সেখানে প্রয়োজনে সব কিছু রাখা থাকে। সেদিন ছোঁয়া দেখেছে ছটপট নুডলস রান্না করে ফেলে। নুডলসটা বাটিতে ঢালতে গিয়ে গরম কড়াইতে হাত লেগে যায় ছোঁয়ার। আহ করে আর্তনাদ করে ওঠে, কিন্তু এই চার দেয়ালের মধ্যেই থেকে যায় ছোঁয়ার আর্তনাদ। কেউ শুনতে পায় না। কোনো রকমে নুডলসটা বের করে নেয় ছোঁয়া, বা হাত দিয়ে ধরে পরীর সামনে রাখে। সাদি তখন রুমে আসে। মা হাত দিয়ে খেতে পারবে? ছোঁয়া জিজ্ঞেস করে। পরী ছোঁয়ার মুখের দিকে তাকিয়ে থাকে, আসলে কি বলবে বুঝতে পারছে না। ছোঁয়ার অসহায় মুখ করে তাকায় পরীর দিকে। সাদি ফোন দেখছে। ছোঁয়া চোখ মুখ খিচে পরীর মুখে তুলে দেয় খাবার। মাম্মা গরম। পরী ছোট ছোট করে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া চোখ খুলে সাদির নজর যায় ছোঁয়ার হাতের দিকে। ইডিয়েট। বিড়বিড় করে বলে সাদি। মামা এসো, পাপা খাইয়ে দেবে। সাদি হাত বাড়িয়ে বলে। পরী একগাল হেসে ছোঁয়ার হাত থেকে নুডলসের বাটি নিয়ে সাদির কাছে চলে যায়। মেয়েটা ভীষণ ভালোবাসে সাদিকে, কিন্তু মাঝে মাঝে সাদির ব্যবহারে ভীষণ ভয় পেয়ে যায়। ছোঁয়া ফ্রুকুচকে পরীর দিকে তাকায়। যে রান্না করলো তাকেই পাত্তা দিল না। ছোঁয়া টান টান হয়ে শুয়ে পড়ে। ভালো লাগছে না বেশি, কান্না করে মাথা ব্যথা করছে। এখন একটা লম্বা ঘুম দরকার। হাতে আর গালে ভীষণ জ্বালা করছে, কিন্তু ছোঁয়া পাত্তা দিচ্ছে না। এর থেকেও ঢের বেশি জ্বালা করেছে ছোঁয়ার মনে। সাদি পরীর সাথে গল্প করছে আর খাইয়ে দিচ্ছে। পরীকে খাওয়া শেষ হলে ছোঁয়ার পাশে শুইয়ে দেয়। ততক্ষণে ছোঁয়া ঘুমিয়ে পড়েছে। নজর যায় ছোঁয়ার দিকে, মুখটা বাঁকা করে ঘুমিয়ে আছে। দুই গাল ফুলে গেছে, হাতটা লাল হয়ে গেছে। সাদি দীর্ঘশ্বাস ফেলে ড্রয়ারে থাকা মলম বের করে ছোঁয়ার গালে আর হাতে লাগিয়ে দেয়। তারপর ছোঁয়ার গালে হাত রেখে তাকিয়ে থাকে ছোঁয়ার মুখের দিকে। সরি। মনে মনে বলেও মুখে বলতে পারে না সাদি। এই প্রথমবার সাবিনা বেগমের চোখে পানি দেখলো তনু। মায়ের কান্না দেখে একদম ভালো লাগছে না। 1000 বার জিজ্ঞেস করেছে কি হয়েছে, বলছে না। একদম পাথরের মতো বসে আছে সালেহা বেগম। উনি রান্না করছে। সাগরের মা, তনুর কাকিমা, উনি রান্না করছে। এতক্ষণ সাবিনা বেগমকে সান্ত্বনা দিচ্ছিল। পরী তনুর গা ঘেঁষে বসে আছে। ছোঁয়া এক পাশে দাঁড়িয়ে হাত কচলাচ্ছে আর মনে মনে নাগিন ডান্স দিচ্ছে। সাদি রাতের বেলায় চলে গেছে। সকালবেলা কল করে জানিয়েছে উনি এখন ঢাকায় আছে। কবে বাড়ি ফিরবে জানা নেই। সেই থেকে সাবিনা বেগম কান্না করেছে। মা কান্না কেন করছো? বলবে প্লিজ, এভাবে ভালো লাগছে না। তনু এবার চরম বিরক্ত হয়ে বলে। সাবিনা বেগম নড়ে চড়ে বসে। মনে হয় এতক্ষণে হুঁশ ফিরেছে। আঁচল দিয়ে চোখের পানি মুছে নেয়। এক পলক তাকায় ছোঁয়ার দিকে। সাহেলা রান্না কত দূর? নাক টেনে বলেন সাবিনা বেগম। শেষ রুটিটা তাওয়ায় দিয়ে বললেন উনি। শাশুড়ি আমি বাড়ি যেতে চাই, বাবাকে আসতে বলে দিয়েছি। ছোঁয়া রিন্ডি নিয়ে বলে। ঢাকা যাবে তুমি এখন? বাড়ি যাওয়া হবে না তোমার। কর্কশ গলায় বলেন উনি। ছোঁয়ার মনটা খারাপ হয়ে যায়। যে চলে গেছে তার কাছে কেন যাবে? আশ্চর্য। মা কি বলছো তুমি? কেন তুই শুনলি না আমি কি বললাম? তুই ওকে নিয়ে যাবি।
পাগল হয়েছো তুমি? সবে ওকে স্কুলে ভর্তি করলাম, এখন যদি ও চলে যায় তাহলে ওর পড়াশোনার কি হবে? পড়াশোনা পরেও করতে পারবে, কিন্তু স্বামী হাতছাড়া হয়ে গেলে আর ফেরত পাবে না। তনু বলে। মায়ের কথা শুনে তনু দমে যায়। বড় বড় চোখ করে তাকায় শাশুড়ির দিকে। ওই রাক্ষসটাকে ধরে রাখতে হবে। আমার ছেলেকে ইমপ্রেস করতে পারো না? বউ থাকলে চলে গেল কিভাবে? ছোঁয়ার মুখোমুখি দাঁড়িয়ে বলেন তিনি। ওনার কাছে মনে হচ্ছে সব দোষ ছোঁয়ার। এভাবে বলছেন কেন? উনি চলে গিয়েই তো ভালো হয়েছে। আস্তে করেই বলে ছোঁয়ার কথা সাবিনা বেগমের কানে পৌঁছায় না। পৌঁছালে এতক্ষণে ধুয়ে দিতে ছোঁয়াকে। এভাবে দাঁড়িয়ে কেন আছো? জলদি রেডি হয়ে নাও, আর সারাক্ষণ আমার ছেলের সাথে চিপকে থাকবে, বুঝেছো? ছোঁয়া মনে মনে রেগে যাচ্ছে, কিন্তু প্রকাশ করছে না। বলছিলাম কি আজকে বাড়ি থেকে ঘুরে আসি, কালকে যাব। একটু সাহস বাড়িয়ে বলে ছোঁয়া। সাবিনা বেগম ফ্রুকুচকে কিছুক্ষণ চিন্তা করে। কালকে না, আজকেই যাবে। এক্ষুনি বাড়িতে চলে যাও, সারাদিন ওইখানে থাকবে, তারপর সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। ছোঁয়া দাঁত কটমট করতে করতে রুমে চলে যায়। এই মহিলার মাথা খারাপ হয়ে গেছে। একবার বাড়ি যাই, তারপর আমাকে আর কে খুঁজে পাবে না। ঢাকা আমি কিছুতেই যাব না। ওই হনুমানের কাছে যাওয়ার থেকে বিষকে মরা ভালো। 10 মিনিটে রেডি হয়ে বেরিয়ে আসে ছোঁয়া। এতটা তাড়াহুড়ো করে রেডি হয়েছে যে চুলটা আঁচড়াইনি। পরি কেন্দ্র ছেড়ে কিছুতেই যাবে না, তাই পরিকেই সাদা একটা ফ্রক পরিয়ে নেয়। তারপর সিফাতের রুমে যায়। সকাল 7টা বাজে, এখনো ওঠেনি। ছোঁয়া দুবার দরজা নক করে। এসো। ঘুম ঝরানো কণ্ঠে বলে সিফাত। ছোঁয়া গুটিসুটি পায়ে ভেতরে ঢোকে। সিফাত চোখ ডলে উঠে বসে। ভাইয়া আমি বাড়ি যাচ্ছি, তো পরীকে নিয়ে যেতে চাই। নিয়ে যাবে? সিফাত একটু চিন্তা করে বলে। একটু হুম। চোখে চোখে রেখো, আর আমি কল দিলে রিসিভ করো। 2-1বার ভিডিও কল দিও, ওকে না দেখে আমি থাকতে পারি না। হেসে বলে সিফাত। ছোঁয়া একটু হাসে। আসবে কবে? আজকেই আসবো। আচ্ছা যাও, মাম্মামকে একবার রুমে পাঠিয়ে দিও। আচ্ছা। ছোঁয়া চলে যায়। এই বাড়িতে ছোঁয়ার কোনো জামা নেই। যা আছে সব এই বাড়ি থেকে দিয়েছে। এইগুলো নিয়ে যাওয়ার যাবে না। শুধু পরীর কয়েকটা জামা নিয়ে নেয়। পরীকে কোলে করে বাইরে এসে দেখে ড্রাইভার দাঁড়িয়ে আছে। ছোঁয়া গাড়িতে উঠতেই গাড়ি ছেড়ে দেয়। ভীষণ ভালো লাগছে ছোঁয়ার। 5 দিন পর আজ বাড়ি যাচ্ছে। বাবা মা আপিকে 5টা দিন দেখে না। পরী জানালা দিয়ে বাইরে পরিবেশ দেখছে। এই মেয়েটা সব বাচ্চাদের থেকে আলাদা। কথা কম বলে, কাঁদে না, আহ্লাদ করে না, অভিযোগও করে না। শুধু মায়া ভরা চোখ দিয়ে তাকিয়ে থাকে, যেন ওর চোখে মুখে কাউকে খুঁজে। আধ ঘন্টার মধ্যে বাড়ির গেটে গাড়ি থেমে যায়। ছোঁয়া পরীকে কোলে নিয়ে গাড়ি থেকে নামে। ড্রাইভার এত ফলমূল মিষ্টি একটার পর একটা বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে। ছোঁয়া দরজায় টোকা দেয়। বাড়িটা খুব ছোট। ইটের দেওয়াল থাকলেও মাথার উপরে টিনের ছাদ। ড্রাইভার দাঁড়িয়ে আছে ছোঁয়ার পাশে। দরজা খুললেই এগুলো ভেতরে দিয়ে চলে যাবেন। ছোঁয়ার মা দরজা খুলে দেয়। মেয়েকে দেখে খুশিতে কেঁদে ফেলে। ছোঁয়া মাকে দেখে একগাল হাসে ড্রাইভার। ভেতরে আসতে দিবা না মা? ছোঁয়া বলে ওঠে। নাজমা বেগম মুচকি হেসে দরজা থেকে সরে যায়। ড্রাইভার একে একে সব জিনিস ভেতরে রাখে। নাজমা বেগম অবাক হয়ে তাকিয়ে আছে। ছোঁয়া এত কিছু? শ্বশুর মশাই দিয়েছে। বলে। মা পরীকে কোলে নাও, ও তোমার নাতনি। পরীকে কোলে দিয়েই দেয় ছোঁয়া। পরীকে উনি এতক্ষণে খেয়ালই করেনি। ছোঁয়ার কোলে ছিল, তবুও চোখে পড়েনি। চোখ দুটো ছিল শুধু ছোঁয়ার মুখের মধ্যে সীমাবদ্ধ। বাবা কই গো মা? আপি কোথায়? দাদিমা কোথায়? একতালা প্রশ্ন করে ছোঁয়া। নাজমা বেগম এখন পরীর মুখের দিকে তাকিয়েছে। বেচারি ঘুমিয়ে পড়েছে। ও মা, কি জিজ্ঞেস করলাম? ছোঁয়া চেঁচিয়ে বলে। চমকে ওঠে নাজমা বেগম। ও কি বলেছিস? আপি কোথায়? রুমে আছে। আচ্ছা আমি যাচ্ছি, তুমি যাও পরীর জন্য দুধ গরম করে দিয়ে আসো। আর হ্যাঁ, বেশি বেশি আদর করবা ওকে। আমি কল করলে আগে ওর কথা জিজ্ঞেস করবে। বাড়িতে আসলে ধপ করে কোলে নিবে, কেমন? নাজমা বেগম হেসে ফেলে। মেয়েটা এখনো একদম আগের মতোই চঞ্চল আছে। হাসলে হবে না বলো। আচ্ছা বাবা, আচ্ছা। এখন আমি ওকে নিয়ে রুমে যাচ্ছি। তুমি দুধ নিয়ে আসো, আমি
ফিটার আনতে ভুলে গেছি, তুমি বাবাকে কল করে ফিটার আনতে বলো। ছোঁয়া পরীকে কোলে করে রুমে চলে যায়। সিমি কানে হেডফোন গুঁজে বিছানায় শুয়ে বই পড়ছিল। ছোঁয়া পরীকে সিমির পাশে শুয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। সিমি প্রথমে হকচকিয়ে গেছিল, পরে ছোঁয়াকে দেখে মুচকি হাসে। কেমন আছিস বনু? তুমি চমকে যাওনি তো আমাকে দেখে? মুখ ভার করে বলে ছোঁয়া। চমকেছি তো। তাহলে এত শান্ত রিয়াকশন দিলা কেন? সিমি উত্তর দেয় না। ছোঁয়ার কপালে চুমু দিয়ে সোজা হয়ে বসে। বইটা বন্ধ করে হেডফোন খুলে রাখতে গিয়ে নজরে পড়ে পরীর দিকে। বুকটা ধক করে ওঠে সিমির। আপনি আমার মেয়ে, কোলে নাও। ছোঁয়া ঘুমন্ত পরীকে সিমির কোলে দিয়ে দেয়। পরী নড়ে চড়ে ছোট্ট দুই হাতে সিমির গলা জড়িয়ে ধরে। কথা বলতে ভুলে গেছে সিমি, অনুভূতিহীন হয়ে গেছে, মস্তিষ্ক কাজ করছে না। এই ছোঁয়াটা এত টানছে কেন? ছোঁয়ার ফোন বেজে ওঠে। স্ক্রিনে জলজল করছে শাশুড়ি মা। বিরক্ত হয় ছোঁয়া, এই মহিলাটার সমস্যাটা কি? ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে কানে দেয়। বলুন শাশুড়ি। কথা বলতে বলতে রুমের বাইরেই যায়। সিফাত আর তনু যাচ্ছে, ওদের সাথে এক্ষুনি যাবে, তুমি রেডি হয়ে নাও। আকাশ ভেঙে পড়ে ছোঁয়ার মাথায়। মাত্রই এলো, এখনো ভালো করে কারোর সাথে কথাই বলে নাই, এখনই যেতে হবে। বলছিলাম কি, কিছু বলেছিলে না তুমি? যদি না যাও না তাহলে আমি যাব তোমাকে নিয়ে ঢাকায়। ছোঁয়া খটখট করে ফোন কেটে দেয়। কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। একটা দিনও শান্তিতে থাকতে দিবে না। ও মা, মা আমি যাব না মা, প্লিজ আমাকে ওখানে পাঠিও না মা। ওনাদের ফোন করে বলো না আমি ওনার কাছে যেতে চাই না, আমি তোমাদের সাথে থাকতে চাই। প্লিজ মা বলো না। ছোঁয়া মায়ের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে। নাজমা বেগমের চোখেও পানি। সিমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মা আর বোনের দিকে। কোলে এখনো পড়ি পরম শান্তিতে ঘুমাচ্ছে। এমন করে না শোনা, ওটা তোমার শ্বশুর বাড়ি, তোমাকে তো ওখানে থাকতেই হবে। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন তিনি। ছোঁয়ার কান্নার গতি বেড়ে যায়। ওই বাড়িতে কেউ আমাকে ভালোবাসে না, শ্বশুর আর পরি ছাড়া ওখানে কেউ নেই আমার। সাদি তো সুযোগ পেলেই বকে দেয়, ঠাস ঠাস মেরে দেয়। দেখো এখনো গাল লাল হয়ে আছে। আমি কি করে থাকবো? আমাকে কেন বিয়ে দিলে তোমরা? আমি কি অত শত বুঝি নাকি? একটু ভুল করলে কেউ শুধরে দেয় না, শুধু বকা দেয়, কান্না করলে ধমক দেয়। বুকটা কেঁপে ওঠে সেমের। বোনটা তাহলে ভালো নেই। নাজমা বেগম কি বলে মেয়েকে সান্ত্বনা দেবে বুঝে উঠতে পারছে না। দরজার কাছে দাঁড়িয়ে শফিক রহমানের চোখেও পানি মুছছে। মেয়ে এসেছে শুনে হাত ভর্তি বাজার নিয়ে দোকান বন্ধ করে চলে এসেছে, কিন্তু মেয়ের এমন হৃদয় কাঁপানো কথা শুনে ভেতরে প্রবেশ করার সাহস হয় না ওনার। ছোঁয়া বুঝিয়ে গেছে মাও আর ওকে রাখতে চায় না। তাচ্ছিল্য হাসে, হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। শুধু আজকে রাতটা থাকার পারমিশন নিয়ে দাও না, তোমাদের সাথে একটা রাত থাকি, তারপর না হয় কালকে চলে যাব শাশুড়ির ছেলের কাছে। মায়ের হাত ধরে বলে ছোঁয়া। নাজমা বেগম নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। মেয়ের মুখের দিকে তাকানোর সাহস নেই তার। বোন, তোকে আজ আমি কোথাও যেতে দিব না। আমি কথা বলবো তোর শাশুড়ির সাথে। সিমি বলে। ছোঁয়া খুশি হয়ে যায়। সত্যি বলবি? বলবো। তাছাড়া তোর শাশুড়িকে কল করার কি দরকার? তোর ভাসুর আর ননদ তো আছেই, ওনাদের বুঝিয়ে না হয় রেখে দেবো। মা দুধ না আনতে বললাম তোমায়। ছোঁয়া খুশিতে লাফিয়ে ওঠে, সিমির গলা জড়িয়ে ধরে। ছোঁয়া চিৎকারে পড়ি ঘুম ভেঙে যায়। শফিক রহমান লম্বা শ্বাস টানে। আমার ছোঁয়ামণি এসেছে বুঝি? একগাল হেসে বললেন উনি। ছোঁয়া এক দৌড়ে গিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে। পরি কেঁদে দেয়। ঘুম থেকে ওঠার পর সিমির মুখ দেখেছে। সিমিকে চিনতে না পেরেই কেঁদে ওঠে। সিমি হকচকিয়ে যায়, পরীকে সোজা করে কোলে নেয়। বাবা এসো, তোমার নাতনি ও, কোলে নাও ওকে, আদর করে দাও। বাবাকে ছেড়ে রাগী গলায় বলে ছোঁয়া। এখনই আনছি মা। নাজমা বেগম হুড়মুড় করে চলে যায়। সিমি পরীকে কোলে নিয়ে হাঁটতে থাকে, আর পরী চুপ করে যায়। গলা জড়িয়ে ধরে সিমির, মাথা রাখে সিমির কাঁধে। বাবার হাত ধরে টেনে সিমির সামনে দাঁড় করায়। সিমির কোল থেকে পরীকে নিতে গেলে পরী যায় না, মুখ লুকায় সিমির বুকে। কেঁপে ওঠে সিমি, গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে।
মনে পড়ে যায় অতীত, যেখানে 9 মাস বাচ্চাটার অস্তিত্ব অনুভব করেও তাকে ছুঁয়ে দেখতে পারেনি। সে বেঁচে আছে কিনা সেটাও জানা নেই। আজকে এই বাচ্চাটা সিমির শূন্য বুকটাকে শীতল পরশ দিল, মনে করিয়ে দিল জঘন্য স্মৃতি যা এতদিন করা পাওয়ারের ঘুমের ঔষধের সাথে বিলীন করে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল অসহায় সেমে। ওকে, নিস না ছোঁয়া, থাক না আমার কাছে একটু, আমি একটু অনুভব করি সুখটাকে। আনমনি বলে সিমি। শফিক রহমান মেয়ের মনের কথা বোঝার চেষ্টা করছে কিন্তু পারছে না। ওকে নিলাম না, থাক তোমার কাছে, খাইয়ে দিও ওকে। আমি আর বাবা গিয়ে শাশুড়ির ছেলে মেয়েকে রিসিভ করে আসি, না হলে আবার শাশুড়ি ঘ্যান ঘ্যান শুরু করে দেবে। ছোঁয়া বাবাকে টেনে নিয়ে যায়। অনেক কথা জমে আছে বাবার সাথে। ওরা যেতেই সিমি হুহু করে কেঁদে পরীর মুখে অজস্র চুমু খায়। সিমির কান্না দেখে পরী চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। ওর চোখের পানিও টলমল করছে। কাবো অস্ফুরণ কণ্ঠে বলে পরী। সিমি কান্নার মাঝে হেসে ফেলে। অন্য বাচ্চারা খাওয়া নিয়ে বায়না করে আর এই বাচ্চাটা নিজেই খেতে চাইছে। চোখ মুছে পরীকে খাওয়াতে থাকে সিমি। সাবিনা বেগম স্বয়ং এসেছে। এটা দেখে ছোঁয়ার ভীষণ কান্না পাচ্ছে। এই মহিলা এসেছে মানে এক্ষুনি চলে যাও। শফিক রহমান ভীষণ খুশি হয় ওনাদের দেখে, সালাম দিয়ে ভেতরে নিয়ে আসে। ছোঁয়া গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে। পরি কোথায়? চেয়ার টেনে বসতে বসতে বলে। আমার বড় মেয়ের কাছে, খাওয়াচ্ছে ওকে। শফিক রহমান একটু হেসে বলে। সাবিনা বেগম জিজ্ঞেস করে গম্ভীর মুখে। ওনার কথা শুনে শফিক রহমান একটু ভরকে যায়। তনু মায়ের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। শফিক রহমান হাসি মুখটা চুপসে যায়। ছোঁয়া অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকায়। ছোঁয়ার কাকিমার কোনো সন্তান নেই, কাকা বিদেশ থাকে, দাদা বেঁচে নেই, দাদিমা বেঁচে আছে। 3 জন মিলে অনেক পদ রান্না করেছে, সবাই খাচ্ছে। ছোঁয়া শুধু খাবার নাড়াচাড়া করছে। সিমি স্পষ্ট বলে দিয়েছে ওনাদের সামনে আসবে না। পরি সিমির কাছে আছে। সিফাতের কাছে নিয়ে এসেছিল ছোঁয়া, কিন্তু থাকেনি। খাওয়া শেষ হলে শাশুড়ি সবাই কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসে। ছোঁয়াকে 5 মিনিটের সময় দিয়ে যায়। ছোঁয়া বাবা মা কারোর সাথে কথা বলে না, সিমির সাথেও কথা বলে না। পরি সিমির কোল থেকে যাবে না। ছোঁয়া টেনে হিচড়ে নিয়ে চলে যায়। সিমির গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। বুকটা আবার ফাঁকা হয়ে যায়। তনু ছোঁয়ার বাবা মায়ের কাছে ক্ষমা চেয়েছে ছোঁয়াকে এভাবে নিয়ে যাওয়ার জন্য, আর কথা দিয়ে যায় খুব তাড়াতাড়ি ছোঁয়াকে নিয়ে আসবে। ছোঁয়া জানলার বাইরে তাকিয়ে আছে। পরি কেঁদেই যাচ্ছে। সিফাত ওর কান্না থামাতে পারছে না। সিমি জানলা দিয়ে তাকিয়ে আছে বাড়ির বাইরে দাঁড়ানো বড় গাড়িটার দিকে। পরির কান্নার আওয়াজ সিমির কানে বাড়ি খাচ্ছে। মুহূর্তে শো শো করে গাড়িটা চলে যায়। নাজমা বেগম শব্দ করে কেঁদে ওঠে। ফ্লোরে বসে হাউমাউ করে কান্না করতে থাকে। পরির জন্য কাঁদছে নাকি ছোঁয়ার জন্য কাঁদছে জানা নেই ওর। 12 তলা বিল্ডিং এর 10 তলার 112 নং রুমের সামনে ঘাপটি মেরে বসে আছে ছোঁয়া। সিফাত কোমরে হাত দিয়ে কপাল কুচকে অনবরত কল করে যাচ্ছে সাদিকে, কিন্তু বেচারি কলটা রিসিভও করছে না। তনু পরীকে কোলে করে বসে আছে, চোখে মুখে রাজ্যের বিরক্তি। ইচ্ছে করছে সাদির মাথাটা ফাটাতে। পরি এখনো ফ্যাচফ্যাচ করে কেঁদেই যাচ্ছে। তাতে সিফাতের বিরক্তি আরো বেড়ে গেছে। কে সেই মেয়ে যাকে এক পলক দেখেই পরি তার মায়া পড়ে গেছে? মনের মধ্যে প্রশ্নও জাগছে সিফাতের। কোনোদিন তো সিফাত ছাড়া আর কারো কাছে যাওয়ার জন্য বায়না ধরে না মেয়েটা। তাহলে আজ কি হলো? কি এমন দেখলো ওই মেয়েটার মাঝে? ভেবে পায় না সিফাত। তনু বিরক্ত হয়ে এখন আর পরীর কান্না থামানোর চেষ্টা করছে না। কাঁদুক যতক্ষণ খুশি। ছোঁয়ার ভীষণ খারাপ লাগছে। কি এমন হতো? আজকে রাতটা থেকে আসলে মহাভারত অশুদ্ধ হয়ে যেত, নাকি শাশুড়ির মাথায় বাজ পড়তো? মাম্মা আমার কাছে আসো তো। ছোঁয়া হাত বাড়িয়ে দেয়। পরি চলে আসে ছোঁয়ার কোলে। ছোঁয়া ফোন বের করে। শাশুড়ির আশায় সময় দামি একটা ফোন দিয়েছে। গাড়িতে বসে সিফাত ইমো, ফেসবুক, ইনস্টাগ্রাম সব ইনস্টল করে দিয়েছে ছোঁয়াকে। ছোঁয়া ভিডিও কল করে সিমিকে। এই তো মাম্মা কল করে দিয়েছি, তুমি এবার কথা বলবা, একদম কান্নাকাটি করবে না, তাহলে কিন্তু আন্টি কথা বলবে না, কেমন? ছোঁয়া মিষ্টি করে হেসে বলে। পরি এক গাল হেসে ছোট ছোট হাত দিয়ে চোখের পানি মুছে নেয়। রিং হওয়ার সাথে সাথে সিমি কল রিসিভ করে, যেন এই কলের অপেক্ষায় ছিল। কল রিসিভ করতেই পরির হাসি মুখটা ভেসে ওঠে। প্রাণ ঠান্ডা হয়ে যায় সেমের। নিজেও আলতো হাসে। আপু তুমি কি জাদু করেছো আমার মেয়েকে? তোমার জন্য কান্নাকাটি করছে। ছোঁয়া
হেসে বলে। ছোঁয়ার কথা শুনে সিমিও হেসে ফেলে। সিমির হাসির শব্দটা সিফাতের কানে যায়, মোচড় দিয়ে ওঠে বুকের ভেতর, শ্বাস বন্ধ হয়ে আসছে। এই হাসিটার শব্দটা যেন খুব চেনা লাগছে, কিন্তু এটা কি করে সম্ভব? চোখ বন্ধ করে জোরে শ্বাস নেয় সিফাত। মনের ভুল পেপে পাত্তা দেয় না। আমি রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করে আসি। বলে সিফাত চলে যায়। সিমি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সে এইখানে কি করছে এতটুকু বুঝতে দেরি হয়নি সিমির। এটাই সিফাত। কণ্ঠ শুনেই চিনে গেছে মনের ভুল না, এটাই সিফাত। জোরেই শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে সিমি। কে কথা বললো রে? সিমি জিজ্ঞেস করে। আমার ভাসুর পরীর বাবা। বলে ছোঁয়া বুকটা ধক করে উঠে সিমের। পরি সিফাতের মেয়ে, তার মানে বিয়ে হয়ে গেছে? তা ছিল আসে সিমি। পরি, আমি বিয়ে করছি, আজকেই দেখতে আসবে। ঠিক হয়ে গেলেই চলে আসবি তুই। আর হ্যাঁ, পুরো পরিবার নিয়ে 1 সপ্তাহ আগেই চলে আসবি, কেমন? পরিশোনা এখন রাখি, পরে কথা বলবো। সাজুগুজু করতে হবে তো আমায়। মিষ্টি করে হেসে বলে সিমি। ছোঁয়া চোখ ছোট ছোট করে তাকায়। বিয়ে করবে? হট করে কলে কেটে দেয় সিমি। ছোঁয়া এখনো ঘোরের মধ্যে আছে। এটা কি বললো আপু? ছোঁয়ার ভাবনার মাঝে সাদি চলে আসে। বড় বড় চোখ করে তাকায় ছোঁয়া সাদির দিকে। সাদা শার্টটা ঘেমে শরীরের সাথে লেপটে আছে, চোখে মুখে ক্লান্তির ছাপ, হাতে অফিস ব্যাগ, কলারে লাল কিছু একটা লেগে আছে। তনু বিরক্তি নিয়ে বলে, ভাইয়া তুই কি রে, কখন থেকে বসে আছিস? এত কেয়ারলেস কেন তুই? সাদি ছোট্ট করে উত্তর দেয়। দরজা খুলে ফিঙ্গার পিন দিয়ে দরজা লক করা ছিল। পরি খুশি হয়ে সাদির কোলে ওঠার জন্য 2 হাত এগিয়ে দেয় বলেই চলে যায়। পরি হাসি মুখটা কালো হয়ে যায়। ছোঁয়া সাদির যাওয়ার দিকে তাকিয়ে ভেঙচি কেটে পরীকে কোলে তুলে নেয়। তনু লাগেজ নিয়ে কটকট করে ভেতরে চলে যায়। ছোঁয়া ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতে পেছন থেকে সিফাত ডাকে। ছোঁয়া শোনো। ছোঁয়া দাঁড়িয়ে যায়। কিছু বলবেন ভাইয়া? তখন কার সাথে কথা বলছিলে? সিফাত আমতা আমতা করে বলে, আমার আপির সাথে, নাম সামান্তা সিমি। আপনি চিনবেন না, বিয়েতে ছিল না। বলেই ছোঁয়া চলে যায়। সিফাত রোবটের মতো দাঁড়িয়ে থাকে, চোখ দুটো টলমল করছে, কণ্ঠনালী কাঁপছে। 4 বছর পর নামটা শুনল। দীর্ঘ 3 বছর যাকে পাগলের মতো খুঁজে গেছে তাকেই খুঁজে পেয়েছে, কিন্তু মনের মধ্যে কোথাও একটা খচখচ করছে, ভয় করছে। ছোঁয়া লাগেজ নিয়ে সাদির রুমে চলে আসে। আন্দাজ করছে এটাই সাদির রুম হবে। 4টা রুম এই ফ্ল্যাটে, একটা কিচেন আর একটা ড্রয়িং রুম আছে। রুমে ঢুকেই শিওর হয়ে যায় এটাই সাদির রুম। ইচ্ছে করেই আসেনি ছোঁয়া। একটা রুমে তনু গেছে, অন্য রুমে সিফাত। তাহলে ছোঁয়াকে সাদির রুমে আসতে হবে। তনু কারোর সাথে রুম শেয়ার করে না। সাদি তোয়ালে দিয়ে চুল মুছছে। আয়নার সামনে দাঁড়িয়ে ছোঁয়া সাদির দিকে এক পলক তাকিয়ে লাগেজ খুলে জামা কাপড় বের করতে থাকে। সাদি আয়নার মধ্যে ছোঁয়ার দিকে তাকিয়ে বলে। ছোঁয়া নিজের কাজে মনোযোগ দিয়ে বলে। সাদি চোখ ছোট ছোট করে তাকায় ছোঁয়ার দিকে। চোয়াল শক্ত করে বলে সাদি। ছোঁয়া মুচকি হাসে, জামা কাপড় নিয়ে সাদির পেছনে দাঁড়ায়। দজ্জাল শাশুড়ি জোর করে পাঠিয়েছে। আমার রুচি এতটা নর্মাল না যে একটা করলা জুসের কাছে ইচ্ছে করে আসবে। সাদি পেছন ফিরে ছোঁয়ার দিকে তাকায়, ভেঙচি কেটে বলে, ছোঁয়া। ইডিয়েট একটা। সাদি বিড়বিড় করে বলে, সাদা বিলাই। সাদি দাঁত কটমট করে ছোঁয়ার দিকে আসতে নিলে ছোঁয়া এক তোড়ে অষ্টমে ঠুকে যায়। বজ্জাত বর, হনুমান, রাক্ষস, করলা জুস, কমরামুখ। ছোঁয়া দরজা বন্ধ করে চিল্লিয়ে বলছে। সাদি দাঁতের দাঁত চেপে এগিয়ে যায় ওয়াশরুমের দরজার কাছে। সাদির বলা শেষ হওয়ার আগে ছোঁয়া বলে, তাহলে আপনার নাম সাদা বিলাই? ফুস করে শ্বাস নেয়। কোমরে হাত দিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে সাদি। ছোঁয়া বের হবে, ঠাস ঠাস 2 গালে 4টা চর মারবে, দেন এখান থেকে নড়বে। বড্ড সাহস বেড়ে গেছে পুচকে মেয়েটার। সাহস কত বড় সাদিকে সাদা বিলাই বলে ডাকে। আজকে দেখাবে সাদা বিলাই কেমন হয়। আধ ঘন্টা হয়ে গেল এখনো বের হচ্ছে না। ওয়াশরুমে কি থাকার ব্যবস্থা করেছে নাকি? সাদি এবার বিরক্ত হয়ে পায়চারি করতে থাকে। দরজা ভেঙে ফেলতে ইচ্ছে করছে। ভাইয়া তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তনু রুমে ঢুকতে ঢুকতে বলে। তনুকে দেখে সাদি একটু হকচকিয়ে যায়, একটু নড়ে চড়ে দাঁড়ায়। আমি কোথায় দাঁড়িয়ে থাকবো সেটাও তোকে বলতে হবে? কর্কশ গলায় বলে সাদি। সেটা কখন বললাম? এনিওয়ে খাবো কি? খাবারের মতো তো কিছুই দেখছি না, কয়েকটা করলা ছাড়া। বিরক্ত হয়ে বলে তনু। কিছু নেই। সোজা সাপটা বলে দেয় সাদি।
তো বাজারে যা, খাবার নিয়ে আয়। খাবো তো, আমি খেতে সহ্য করতে পারি না। পারবো না আমি। তোদের আসতে কে বলছে? বিছানায় বসে বলে সাদি। যা না ভাইয়া, মরে যাবো এবার আমি। কাঁদো কাঁদো ফেস করে বলে তনু। শান্তিতে একটু থাকতে দিবি না আমায়? ধ্যাৎ।